শিবাশিস দা, সমর, আপনারা কি কেউ এসছেন? সমর কি এসছেন? সমর কি এসছেন? সমরদেব এসছেন? সমরদেব কি এসছেন? শিবাশিস দা, হ্যালো। শিবাশিস দা, সমর দা, আপনারা কি এসছেন? আমি অবশ্য শিবাশিস দা এবং সমরদেব কাউকে শুনতে পাচ্ছি না। আমরা ডুবসাঁতারের একটা আড্ডার জন্য অপেক্ষা করছি। এখনো পর্যন্ত সমর এবং শিবাশিস দা কাউকে আমি শুনতে পাচ্ছি না। আমি অপেক্ষায় আছি। হ্যাঁ, সমরদেব লিখেছেন আছি আছি, আমি আছি, কমেন্ট করতে পারছি না। অপেক্ষা করছি আপনাদের জন্য। আমার সাথে দ্রুত কানেক্ট হয়ে যান, আড্ডা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি।
সর্দার ফারুক কমেন্ট করেছেন, দেখছি। তপন মহান্ত এসছেন, আছি। শিবাশিস দা, এখনো জয়েন হননি আমাদের সঙ্গে। হ্যাঁ সমর, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? দেবলীনা সেনগুপ্তা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দেবলীনা। পাখার শব্দ হচ্ছে, ঠিক আছে আমি পাখা কমিয়ে দিচ্ছি। ধন্যবাদ সমর। আমি সাইদা মিমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। টুপ সাঁতারের সাথে ছোট্ট একটা আড্ডায় আপনাদের সঙ্গে আমি আছি আজ। কবিতা, কিছু অনুগল্প এবং আড্ডা নিয়ে। আমি কর্মজীবনে মূলত ছিলাম একজন সাংবাদিক। সাংবাদিক ছিলাম এ কথাটা এ কারণে বলছি যে এই পেশাটা থেকে আপাতত আমি দূরে আছি। করোনাকালীন সময়ে আমার পত্রিকাটা বন্ধ আছে। এবং এই সময়টাতে আমি নিজেকে সময় দিচ্ছি, প্রস্তুত করছি। আমি যে এটা ছেড়ে চলে এসেছি তা না, আমি আছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে জানালে খুব ভালো হয়। হ্যাঁ দেবলীনা, ঠিক আছে এখন বলেছেন, ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গল্প, কবিতা এবং কথার আড্ডা নিয়ে থাকব। মূলত সমর যখন প্রথম আমাকে বলেছিল, তখন আমি একটু এর জন্য নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমি তো খুব অভ্যস্ত নই এই জাতীয় আড্ডা বা হ্যাঁ খুব বেশি অভ্যস্ত নই বিধায় প্রথমে আমি নাই করছিলাম। কিন্তু পরে ভাবলাম যে আসাম জায়গাটা আমার জন্য এত বড় অর্থ বহন করে যে এখানে হয়তো আমাকে থাকতেই হবে। সেটা এরকমভাবে যে আমি আমার বাবার কাছে শুনেছি, আমার বাবা খুব গল্প করতেন আসামের, যে
তার পুরো যৌবনকালটা যখন তিনি বিয়ের আগে সাতচল্লিশের আগে তিনি আসামের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন। এবং আমার দাদা তিনি ছিলেন, যার কাছে আমি খুব বরাক নদীর গল্প শুনতাম। বরাক নদী, তিনি স্টিমারের সারেং ছিলেন। দাদা মানে উনি আমার বাবার ফুপা, নিঃসন্তান ছিলেন এবং সেই সুবাদে বাবাকে এত বেশি ভালোবাসতেন উনি নিজের ছেলের মতো, যে বেশিরভাগ সময় বাবা তাদের সঙ্গেই থাকতেন। এবং আমাকে পরে আব্বা এই বিষয়ে অনেক গল্প বলতেন, আসামের গল্প, আসামের জঙ্গলের গল্প, নদীর গল্প, গুয়াহাটির গল্প, কামরূপ কামাখ্যার গল্প। এবং বলতেন যে তিনি সুযোগ পেলেই সেখানে চলে যান মানে মানুষকে সবসময় যে সশরীরে যেতে হবে সেরকম না। মানুষ তো মনে মনেও ভ্রমণ করে, যেমন আমি করি। হয়তো আমার বাবার কাছ থেকে জিনিসটা পেয়েছি, আমি অজস্র ভ্রমণ করি বিভিন্ন দিকে, যে কারণে আসামের প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। আমারও মনে হয় যে কোনো একদিন আমার জীবনে যদি সুযোগ আসে তাহলে আমিও সেই দুর্গম জায়গাগুলোতে ঘুরে বেড়াবো, যেখানে হঠাৎ করে লোকালয়ে বাঘ চলে আসে। অনেকক্ষণ বিভিন্ন কথা বললাম, তো আমি প্রথমে চলে আসব কিছু কবিতায়। অনেকেই আমার সাথে আমাকে রেসপন্স করছেন, সমর বলছেন ভালো লাগছে, শিবাশিস চ্যাটার্জি বলছেন শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে। তো আমি কিছু কবিতায় চলে যাই। মূলত কবিতা হচ্ছে আমার প্যাশন, এবং সেটা থেকেই লিখি। সত্যিকার অর্থে নিজেকে কবি বলতে আমি লজ্জাবোধ করি, কারণ সেটা হয়ে ওঠার পথটা অনেক দীর্ঘ এবং কবি হয়ে ওঠা খুব সহজ কোনো বিষয় নয়। একটা লম্বা জার্নির মধ্য দিয়ে হয়তো বা কেউ কবি হয়ে উঠতে পারে। তো সেই রকম কবি হয়ে ওঠার একটা চেষ্টা আমিও করি। আর আমার ঝোঁকটা হচ্ছে গদ্যের দিকে। আমি খুব অবিরাম লিখি না, মাঝে মাঝে যাই লিখি কবিতা বা গদ্য, আমি চেষ্টা করি পাঠকদের কাছে যাওয়ার জন্য। এখন আমি কিছু কবিতা পড়ছি। এগুলো অগ্রন্থিত কবিতা পড়ছি। নিয়তির কাছে। নীলকর আসে, করের রেখা গুনে কেটে নেয় আঙুল। কিভাবে লিখব? আবার শুরু করছি। নীলকর আসে, করের রেখা গুনে কেটে নেয় আঙুল। কিভাবে লিখব? অনির্বাণ আমার রাতগুলো দক্ষিণায়নে ঝুলে থাকে। একজন বৃদ্ধ ফেরিওয়ালা গলি পার হয়ে পূবের দিকে যায়। সূর্য কিনবেন? সূর্য? দৌড়ে যেতে যেতে সে নিরুদ্দেশ। আমাদের অনেক স্বপ্ন থাকে। রাত্রি ঘুমে আসে ভনভনে মাছির মতন। চোখ মেললেই সব ভুলে যাই। এবার আমি নিয়তির কাছে বসব, যাকে মানতে কখনোই ইচ্ছে করে না। প্রভু ও প্রেমিক। অমাবস্যা এলে জোয়ারের জল ঘরে ঢুকে যায়। ডুমো ডুমো নীল মাছি উড়ে আসে পার্থিব ঘ্রাণের কাছে। নানা ঝড় তিক্ততায় শব্দেরা পড়ে থাকে দোচালার মশলার তাকে।
আমিও ঝিমোতে ঝিমোতে ভাবি, কতকাল আগে যেন কচুরি পানার বুকে গাঢ় আর ফিকে নীল ফুল ফুটেছিল। কিছু রেণু তার এখনো রয়ে গেছে রুক্ষ আঙুলে। কাঁটাঘেরা গাছটায় কুড়িদের ফিসফাস শুনি। পাশেই নীরব ধ্যানে বসে আছে প্রভু ও প্রেমিক। তপন মহান্ত লিখেছেন তার নেটওয়ার্কের ফাইবার কেবলকেও কেটে দিয়েছে। কতক্ষণ টিকে থাকবেন? টিকে থাকুন যতক্ষণ আছি আমরা। আপনাদের প্রশ্নগুলো করুন, সে অনুযায়ী আমি আপনাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। কবিতা বা গল্প বা প্রশ্নের জবাব দেয়া যতটা সম্ভব, যতটা আমি জানি ততটা। ধন্যবাদ সমর, লিখেছেন দারুণ কবিতা। শিবাশিস ক্যামেরার কাছে বয়সের কাছে যে বিশুদ্ধ নির্জনে ফেলে এসেছি একটি পরিণাম, খয়েরি বুকের বাজ খুব কাছে এসে নিয়ে গেল অনুত্তর প্রশ্নের পাপবিদ্ধ ভাষার মহিমা। নিয়ে গেল নীলভাজ, নীলে ভেজা আকাশের ভাদুরে বিন্যাস। কত কি যে মনে মনে বলি, কত কিছু লিখে রাখি হৃদয়ের অব্যক্ত খাতায়। কত কি যে মনে মনে বলি, কত কিছু লিখে রাখি হৃদয়ের অব্যক্ত খাতায়। বয়সের কাছে সব ধীরে ধীরে পর হয়ে যায়। হ্যাঁ, কবিতা পড়ে যাচ্ছি, অশ্রুমতী নদী। অবশ্য তার আগে আমি আমার একটা প্রিয় কবিতা পড়ি, সেটা হচ্ছে বিশ্বাসীদের কাছে যেও না। বিশ্বাসীদের কাছে যেও না। তারা প্রথমে তোমাকে আলিঙ্গন করবে, তারপর শোনাবে মহাপ্রভুর কথা, মহামানবদের কথা বলে মূল্যবান সারাটা রাত ধ্বংস করে দেবে, আর শেখাবে ভক্তির কাছে কিভাবে নতজানু হতে হয়। তুমি ইচ্ছের কাছে যেও, গল্প আর কবিতার কাছে যেও, স্ফুরিত পরাগায়নের দিকেও যেতে পারো। যদি বুঝে ওঠো তুমি প্রভু ও মহামানব, তাহলে পৃথিবী আবারও ঝলসে উঠবে চিত্রকলায়, সঙ্গীতে, ভালোবাসার উদ্দাম উৎসবে। স্বপ্ন দেখতে ভালোবাসি বলে বিশ্বাসীরা আমার সঙ্গ পছন্দ করে না এবং মাঝে মাঝেই অপার্থিব জন্তুর মতো নখর বাড়িয়ে দেয়। ধন্যবাদ। কেবল কি কবিতাই পড়ব, মাঝে মাঝে অনুগল্প? সমর, শিবাশিস দা জানাবেন। ধন্যবাদ তপন মহান্তা। পড়ছি লিপিকার। সময়ের লিপিকার হয়ে বেঁচে আছি, চারপাশে মৃত্যু ও যুদ্ধের গন্ধ। একদিন মসলিনের ঝালর দেয়া বিছানায় ঘুমিয়ে এক মুণ্ডহীন অজগরকে স্বপ্নে দেখেছিলাম। এখন ঘুমাতে ভয় লাগে। ভয়, তোমাকে অতিক্রম করে ছায়াপথের দিকে যেতে চেয়েছি। ওখানে প্রিয়জনদের নিজস্ব বাগান, শিবিকায় এক টুকরো রংধনু অবিকল মানুষের মতো প্রশ্ন করে, কে তুমি ছন্ন ছাড়া? আমি
লিপিকার থটের কলম। ধন্যবাদ। হ্যাঁ, অনুগল্পেও যাব। ধন্যবাদ সমরদেব, বলেছেন অনুগল্প, কবিতা সব। অনুগল্পে যাব, আমি যেতে চাই, অনুগল্পে যেতে চাই। গল্প নিয়ে, গদ্য নিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আমার অনুগল্পের দুটো বই আছে। একটা হচ্ছে ঔরঙ্গজেবের নীল ঘোড়া, আর একটা আছে প্রিয়নাথ বাবুর বাড়ি। ঔরঙ্গজেবের নীল ঘোড়া থেকে আমি আমার প্রিয় একটা গল্প পাঠ করছি। ঔরঙ্গজেবের নীল ঘোড়া থেকে একটা অনুগল্প পাঠ করছি। এটার নাম হচ্ছে মায়াকোষ। টিকিট কেটে উঠতে হয়। কই নামবেন? স্টপেজ কই? গাবতলি, ওখানেই নামাইয়া দিয়েন। কন্ট্রাক্টর সাহেব একটু সন্দিগ্ধ চোখে তাকায়। এটা ইন্টারসিটি বাস, সারা শহর ঘুরা যাইব। যাক। গুলশান 1 নম্বরে এসে বাস 2 নম্বরের দিকে হাঁটা দিল। কি পাগলামি, বাস হাঁটছে। এই শহর যত মানুষের বোঝা নিতে সক্ষম, তার 5 গুণ এখানে এদিক ওদিক হাঁটে। এই ভিড়ে বাসও হাঁটছে। একজন মুরব্বী পাশের যুবককে প্রশ্ন করলেন, পৃথিবী ঘোরে কেন বাপ? ছেলেটি বলল, পেটের খিদায় কাকা, মানুষগুলোও এই কারণেই ঘুরতেছে। এইসব সংলাপের উন্মাদনা চলতে থাকে। বাস তখন কাকলির মোড়ে থেমে যাত্রী তুলছে। সারা শহর ঘুরতে ঘুরতে ঝিমুনি মতন কুয়াশা। না, জমে থাকা মেঘে পরবাসী হাওয়া যে মানুষটা পাশে বসে আছে, পরবাসী হাওয়ার মতো যে মানুষটা পাশে বসে আছে, তাকে অনুভব করা যায়, দেখা যায় না। কিংবা দেখা যায় ছায়া মতন ঈশ্বর। তারা কথা বলে। কেন এভাবে ছিটকে বের হয়ে পড়লে আজ? আমার সহ্য হচ্ছিল না। ঘরকন্না, সেবা যত্ন, হরেক পদ, একই বিছানা, পর্দা, ডিভান, টিভি অনুষ্ঠান, গান, কিলবিলে পদ্য, চিত্রকল্পবিহীন সিলিং, অসহ্য অসহ্য। শেকল ছিঁড়ে এসেছো? শেকল? থমকে যাই। ওহ না, পারিনি। আমি তার বুকের ওপর পড়ে কাঁদতে শুরু করি, জলহীন চোখে, ভেতর বাড়ির খরণ নিয়ে। হঠাৎ ঝাঁকুনিতে তেরছা রোদের জ্বলুনি। কোথায় হাওয়া মেঘের কুয়াশা? সায়েন্স ল্যাব মোড়ে বাস থেমেছে। না, আজ আর গাবতলি নয়, নেমে পড়ি, বরং ফিরতি বাস ধরব। সে এলো মধ্যরাতের পর। তখন পাহারাদার ক্লান্ত হয়ে জলচৌকিতে বসে ঝিমোচ্ছে। বাবুদের ভোতানাক বুলডগের ডাক শোনা যাচ্ছে না। একটু শীতভাব বলে অলস কাঁথা পড়ে আছে শরীরের উপর। কান পাতলে শোনা যায় নিমডাল থেকে পাতারা ঝরছে আসন্ন উত্তর বাতাসে। কাঁদছিলে আজ? আমি কখনো কাঁদি না, কেবল তুমি আমাকে কান্নার উপাদান এনে দাও। আচ্ছা, আজ আনন্দের ঘ্রাণ দিচ্ছি। চোখ বুজে থাকো, চুলে হাত বুলিয়ে দিচ্ছি। একটা স্বপ্ন আসবে। চোখ ভারী হয়ে আসে। সিথানে কাঁঠাল চাপা ঘ্রাণ, বায়বীয় স্পর্শ। কে তুমি? তোমার ইচ্ছার রং। কোথায় থাকো? আমি তোমার নিবাস জানি না। ছায়া নড়ে ওঠে, মনে হয় ছায়া নড়ে ওঠে। কিংবা এইরকম অনুভূতি জাগে, সম্ভবত সে হাসছে।
সেই হাসিতে খেলছে কৌতুক। একটা চন্দন কাঠের বাক্সে আমি থাকি, একটা চন্দন কাঠের বাক্সে। বাক্সটি আছে পরিত্যক্ত তলকুঠুরির কুলুঙ্গিতে। সেখানে তুমি বাদাম তেলের পিদিম জ্বালাতে একসময় রোজ। হেয়ালি করো না, কোথায় থাকো তুমি? তোমার বুকে, স্বপ্ন পাঁজরে, মায়াকোষে। ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন আমার সঙ্গে। শিবাশিস চ্যাটার্জি, খুব ভালো লাগছে, পড়ুন। আমাকে কারো কোনো প্রশ্ন করার থাকলে করুন। আমি হ্যাঁ, ধন্যবাদ গীতা সরকার। আসলে ব্যাপারটা খুব মজার। এভাবে একা একা লাইভ আমি কখনো করিনি। আপনাদের সঙ্গে কথাও বলছি, আবার কবিতাও পড়ছি, ফাঁকে একটা অনুগল্প পড়ে নিলাম। অবশ্য মাঝে মাঝে আটকে গিয়েছি, হয়তো একটু অভ্যস্ত নই বলে। আজকে একটু জল পান করি, একটু জল খাই। ধন্যবাদ সমর, আমি জানি এবং আপনার গদ্য আমি পড়ি, এবং আমার খুব ইচ্ছা যে আপনার বইগুলো পাওয়ার। সমরদেবকে বলছি, কারণ আমি সেগুলো পড়তে চাই। ভালো কোনো গদ্য দেখলে আসলে আমি খুব হামলে পড়ি। যেমন ওপারে কলকাতায় খুব ভালো লেখেন আমার প্রিয় দুজন মানুষ আছেন। একজন হচ্ছেন রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল। দাদা এত সরস গদ্য লিখেন, তিনি প্রবন্ধ লিখেন, কিন্তু তার ভেতরে রসবোধটা অপূর্ব। আর রূপঙ্কর তার গদ্য আমি পছন্দ করি, এবং আরও অনেকে আছেন যাদের লেখার আমি খুব ভক্ত। এই মুহূর্তে নামগুলো বলা খুব মুশকিল, মনে থাকে না। যেমন আছেন দেবাশিস, আছে সুবর্ণ রয়। ওরা এত ভালো লিখে। সরি, বেশ গরম পড়েছে আজ। আমি বরং আরও কিছু কবিতা পড়ি। হ্যাঁ, রামকৃষ্ণ দা, হ্যাঁ সবর্ণা, আমি সত্যি চাই যে ওই যে অনেক কাল আগে যে গানটা শুনেছিলাম না, চল মিনি আসাম যাব, তো ওই জায়গাটাকে আমি মিনির জায়গায় আমার নামটা দিইনি, বলি চল মিমি আসাম যাব। কারণ আমি যাবই, একবার না একবার যেতে তো হবে। আর মনে মনে তো অজস্রবার ঘুরে আসি, অন্তত আমার বাবার পায়ের চিহ্নগুলো যেখানে আছে, আমি সেই জায়গাগুলোকে ঘুরে আসতে চাই। বাংলাদেশের তরুণ প্রজন্মের গল্প চর্চা, এটা কান্তার ভূষণ নন্দী। বাংলাদেশের তরুণ প্রজন্মর গল্প চর্চা লিখছেন তো অনেকেই, না অনেকেই খুব ভালো লিখছেন। আমি একজন কবির কথা বলি, যিনি কবি এবং গল্পকার, তিনি হচ্ছেন ফেরদৌস নাহার আপা। ফেরদৌস নাহার আপা অসাধারণ কবিতা লিখেন। তার পাশাপাশি আমি তার গদ্য পড়লাম কিছুদিন আগে, পশ্চিমে হেলান দেয়া গদ্য। আমি খুব অভিভূত হলাম। সেটা হচ্ছে খুব কাব্যাক্রান্ত গদ্য, এত ভালো লাগলো আমার। চর্চা তো অনেকেই চর্চা করছেন এবং খুব ভালো করছেন। অবশ্য ফেসবুকটা আমার কাছে খুব কল্যাণকর মনে হয় এদিক থেকে, যে ফেসবুকটা না এলে তো এত মানুষকে আমরা জানতে পারতাম না, তাই না? ফেসবুকের মাধ্যমেই আচ্ছা, আমাকে প্রশ্ন করেছেন শিবাশিস দা, অনুগল্প কবিতার মধ্যে কোন মাধ্যমটি আপনাকে বেশি টানে? কবিতা। আমি গদ্যের দিকে ঝুঁকে যাই, যেহেতু গদ্যের ব্যাপক প্রকাশের সুবিধা আছে, কিন্তু
আমি আবার এটা বলি যে আমি কবিতার কাছে ফিরে আসি, যদিও আমি খুব নিরন্তরভাবে লিখি না, আমার সে অবকাশটাও হয় না। আর লিখতে হলে একটা লেখক তো খুব, যখন তিনি লিখেন তখন তিনি খুব স্বাভাবিক একজন মানুষ থাকেন না। যেমন আমি যখন অজস্র কাজগুলো করি, ঘর সংসার করি, বাজার করি, বাড়ি ভাড়া দিই, রান্না করি, বাচ্চাদের খাওয়াই, পরিবার পরিজনদের খাওয়াই, অতিথি আপ্যায়ন করি, সেই মানুষটা এবং যখন আমি লিখি সেই মানুষটা তখন আলাদা থাকে। তার মাথার ভেতরে ওই চিন্তাগুলো থাকে না, সে এসব থেকে বিযুক্ত হয়ে লেখে। তো এসব থেকে বিযুক্ত হতে সময় লাগে, চাইলেই বিযুক্ত হয়ে যাওয়া যায় না। চাইলে কিন্তু অজস্র কবিতা লেখা যায়, অজস্র কবিতা চাইলেই লেখা যায়, কিন্তু আমি সেটা চাই না। আমি 100 মিটার দৌড়ে যেতে চাই না, আমি ম্যারাথন রেস করতে চাই, যে একটা জায়গায় যেন পৌঁছাতে পারি। অথবা হয়তো আমি পারবই না, কিন্তু আমি নিজেকে তো বলতে পারবো যে আমি লেগেছিলাম, আমি চেষ্টা করেছিলাম। বাংলাদেশে আরও অনেকে ভালো লিখছেন। ইশরাত তানিয়া নামে একজন আছেন, খুব ভালো গদ্য লেখেন। সমরদেব স্বাগত। আমার প্রিয় গল্পকারদের সম্পর্কে বলুন। এটা অবশ্য খুব মুশকিলের বিষয় হয়ে গেল। ওই যে আমি ফেরদৌস নাহার আপার কথা বললাম, তারপর আমার প্রিয় গল্পকার হাসান আজিজুল হক। আমার প্রিয় খুব উপন্যাসিক একজন আছেন, তিনি হচ্ছেন, অনেকেই আছেন, যেমন আখতারুজ্জামান ইলিয়াস আছেন, হাসান আজিজুল হক আছেন, শাহাদুজ্জামান আছেন। আমার প্রিয় একজন উপন্যাসিক আছেন শওকত আলী। শওকত আলীর লেখা আমি অত্যন্ত পছন্দ করি। আছেন রিজিয়া রহমান। রিজিয়া রহমানের লেখা আমি খুবই পছন্দ করি, আমাকে খুব টানে, তীব্রভাবে টানে। রাহাত খান। আমার বই ভারতে কোথাও পাওয়া যাবে না। যা কিছুই আছে তা বাংলাদেশি। আমার দুর্ভাগ্য এটা যে আমার প্রকাশনা থেকে ভারতে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাটা নেই। যারাই সংগ্রহ করেছেন, হয় আমি কখনো সময় পেলে অন্য কেউ গেলে তার মাধ্যমে পাঠিয়েছি, অথবা কুরিয়ার করেছি, কিন্তু ভারতে আমার বই পাওয়া যাবে না। আমি সত্যি দুঃখিত এই বিষয়টা নিয়ে। আমার কোনো ব্লগ আমার কোনো ব্লগ নেই। আমার একটা পেজ আছে সাইদা মিমি নামে, আমার কোনো ব্লগ নেই। বরং আমি আসামের বিষয় নিয়ে বলছিলাম যে দাদাজানের কাছে আমি খুব শুনতাম, দাদার কাছে, উনি মৃত্যুকাল আমাদের সঙ্গেই ছিলেন, এবং যেমন বাবার কাছে আমি আসামের খুব গল্প শুনতাম, তেমনি দাদা ভাই আমাকে খুব শোনাতেন সেই বরাক নদীর গল্প, যেখানে জাহাজের স্টিমারের সারেং ছিলেন উনি শোনাতেন বিভিন্ন জেলাগুলোর কথা, শিলচর, ডিব্রুগড়, করিমগঞ্জ, গোয়ালপাড়া, গুয়াহাটি। বোধহয় সেগুলো থেকে একটা স্বপ্ন ঢুকে গিয়েছিল আমার ভেতরে। দাদা এটাও বলতেন যে জঙ্গলের জীবন খুব সমতলের মতো বা সাধারণ জীবন না, এটা একটা চ্যালেঞ্জিং জীবন। যারা জঙ্গলে ঘোরে, জঙ্গলের দিকে বাস করে, সম্পূর্ণ আলাদা একটা জীবন সেটা। যদি তুমি বলতেন আমাকে, যদি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো, সেক্ষেত্রে সেটা তোমাকে টানবে। তো একটা বয়সে তো অ্যাডভেঞ্চার সবাই পছন্দ করে কম বেশি, আবার আমার মতো মধ্য বয়সে চলে এলে অ্যাডভেঞ্চার করতে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে তারপর করতে হয়। জীবনের প্রথম লেখা। শিবাশিস চ্যাটার্জিদা আমাকে জানতে চেয়েছেন জীবনের প্রথম লেখা। ছোট গল্প বা উপন্যাসে হাত দিয়েছি কি? হ্যাঁ, আমি ছোট গল্প বেশ কিছু লিখেছি। দুটো, একটা উপন্যাস আমি শেষ করেছি, যদিও এগুলো কোনো কিছুই আমার প্রকাশিত হয়নি, কারণ ওগুলো নিয়ে আবার সেগুলোকে, একটা লেখা উপন্যাস লিখতে তো রিটাচ করতে হয়, সেগুলোকে আবার ঠিকমতো গুছিয়ে আবার তৈরি করতে হয়। সেভাবে আমি কোনো লেখাই প্রস্তুত করিনি, গল্পগুলোও না,
উপন্যাস আমার যেটা হয়েছিল ওটা একটু চাইল্ডিশ উপন্যাস, আপনার একটু যেটাকে বলে ম্যাজিক রিয়ালিজম নিয়ে কাজ করার চিন্তা করতে গিয়ে ওই রকম কিছু একটা লেখা ছিল। খুব সিরিয়াসলি আমি যেটা নিয়ে কাজ করছি সেটা আরও অন্তত 5 বছর আগে আমি হাত দিয়েছি লেখাটায়, কিন্তু আমি অন্তত একটা উপন্যাস হলেও লিখতে চাই বিধায় আমি তাড়াহুড়া করছি না। ওটার নাম হচ্ছে বস্তিবাস। আমার জীবনের একটা বড় অংশ বস্তিতে কাটিয়েছি আমি। সেটা কোনো রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে রাজনৈতিক কারণে না, সেটা কাটিয়েছি আমি আমার অর্থনৈতিক কারণে। কোনো একটা পর্যায়ে আমার হাজব্যান্ডের একটা বড় বিপর্যয় ঘটে অর্থনৈতিক। সেই সময় বাচ্চাদেরকে নিয়ে খুব অল্প খরচে আমি বস্তিতে অবস্থান করেছিলাম প্রায় 4 বছরের কাছাকাছি। সেই সময়গুলোতে আমি যে বিচিত্র কিছু জীবন দেখেছি বস্তির মানুষদের, যাদেরকে উপরে খুব মনে হয় যে এরা সারাক্ষণ লড়ছে, ঝগড়া করছে, আবার এদের ভিতরে যে অদ্ভুত ধরনের মানবিক বোধগুলো আছে। আবার ধনী শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণীদের সঙ্গে এদের তো কোনোভাবেই মিলবে না। এদেরকে তারা তোয়াক্কাও করছে না, তারা তাদের সেই আনন্দময় জীবনটা পার করছে। আবার তার ভেতরে তারা তাদের জীবনের মধ্যে এক ধরনের স্বপ্ন, ফিল্মি জাতীয় স্বপ্ন, আমরা চলচ্চিত্রে যেভাবে করি এটাই অন্তিমে এভাবে শেষ হলো বা ওইরকম কিছু, এই জিনিসগুলো আমি দেখেছি। এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, আর কাজ করতে হলে, এটা নিয়ে কাজ করতে হলে প্রচুর পড়তে হবে এবং আরও বেশি কিছু জানতে হবে বিধায় আমি লেখাটাকে নিয়ে তাড়াহুড়া করছি না। আমার জীবনের প্রথম লেখা হচ্ছে একটা কবিতা, এবং মজার বিষয় হলো কবিতাটা ছিল আমার গ্রামের সারাউন্ডিংস নিয়ে, চারপাশ নিয়ে, প্রকৃতি নিয়ে। তো সেই প্রথম কবিতাটাই প্রকাশ হয়েছিল বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায়। এটা কত সালের কথা হবে? এটা হচ্ছে 1997 সালে হবে, 97 সালের দিকে এটা প্রকাশিত হয়েছিল। আমার কবিতাটার কথা এখনো মনে নাই, থাকলে হয়তো আমি অবশ্যই পড়ে দিতাম। পূর্ব গোয়ালপাড়ার মানুষ শিবাশিস চ্যাটার্জি, আমি তো মনে করছি আপনারা আমার অনেক 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 কাছের মানুষ। তাহলে আমি আবার কবিতায় যাই। আমি এখনো মাতাল হইনি। আগেই বলে নিচ্ছি, আমি এখনো মাতাল হইনি। আগামীকাল আসার আগে বসে থাকবো দক্ষিণায়নে। পশ্চিম ঘুমিয়ে যাবে, পূবের সূর্যটা এই শিশুরাতে নগ্ন হাতঘ্রাণের মতন নেশা জাগিয়ে তুলছে। শুনুন ভদ্রে, এখন শিশুরাত, একলা দোতারা সুর তুলবে, আর তরল আগুনেরা বুদবুদ তুলে পোড়াতে পোড়াতে পোড়াতে। না, আমি এখনো মাতাল হইনি। সামনে মাতিসে রাখা নারীরা ক্রিয়ারত, আর মাধ্যাকর্ষণ বাষ্প হয়ে ভাসছে। এবার বলা যেতে পারে সেই কথাটা যা বলবো করে করে বলাই হয়নি। ধন্যবাদ। সমরদেব লিখেছেন, পাকসার জমিন বাদশাদের যে সংখ্যাটি প্রকাশিত হয়েছে ইত্তেফাকে, সেই সংখ্যাটি তার সংগ্রহে আছে। ও দারুণ বিষয়। ইত্তেফাক তো একটা সময় খুব নাম করা ছিল বাংলাদেশের প্রথম দিকের প্রথম সারির দৈনিকগুলোর একটা ইত্তেফাক। এখন অবশ্য আমি জানি না ইত্তেফাকের সাহিত্য পাতা বা কোনটা কোন পর্যায়ে আছে। অনেকদিন আমার ইত্তেফাকের সাথে সংযোগটা নেই। কবিতা নাচঘর।
নাচঘরের কিছু রহস্য থাকবে। নাচঘরের কিছু রহস্য থাকবে। জানালায় লাল নীল কাঁচ, সুরূপা ঝালর, অর্ধেক আলোর ঝাড়বাতি। নর্তকীর গাঢ় প্রলেপের খাদ বোঝা যাবে না। বাবুর তাকিয়ার পাশে আঙুরের শরাব, ব্যাকগ্রাউন্ডে ঝংকার, মোহে ছেড় ছেড় পিয়া। ৩০০ বছরের ধুলায় পেতলের নূপুর পড়েছিল অগ্রন্থিত। ধন্যবাদ। হ্যাঁ তৈবুর আমার বড় মেয়ের বন্ধু। অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য বাবা। সমরের যে পাকসার জমিন সাদবাদ, এটা লেখার জন্যই কিন্তু হুমায়ুন আজাদকে কোপানো হলো। চমৎকার একটা লেখা। আমি তার এই উপন্যাসটা পড়েছিলাম, আমার সংগ্রহেও ছিল, কিন্তু পরে এটা কেউ একজন পড়তে নিয়ে আমাকে আর ফেরত দেয়নি। বইটাও আর সংগ্রহ করা হয়ে ওঠেনি আমার। আচ্ছা, জটিল হয়েছি। পরবর্তী কবিতা। জীববিদ্যা পড়ে আরও জটিল হয়েছি। অলিন্দের ডান বামে রক্তস্রোত, শোধক মেশিন, হৃৎপিণ্ড অধরা, তাম্রকূটের পথে নিরুদ্দেশ বিবর্ণ মগজ। কে যেন আমার ছিলে নিয়ান্ডারথাল গোষ্ঠীর ভিড়ে, হরষিত করে যায় শেয়ানা বাতাস, করটিতে মুখ রেখে স্পন্দন খুঁজি। বলছিল, বোঝা গেছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সময় রেখেছে স্পর্শ, চাইলে একটুখানি কেঁদে নিতে পারো। ধন্যবাদ। হ্যাঁ, সমরদেব বলেছেন, হ্যাঁ খুন হতে হয়েছে তাকে। হ্যাঁ, সে অবস্থা থেকে তার তো উন্নতিটা ঘটেনি। চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হলো, কিন্তু যেভাবে তাকে নির্যাতনটা করা হয়েছে সেখান থেকে অবস্থার দিনে দিনে অবনতি হয়েছে, এবং একসময় খুব অল্প বয়সে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তো এই বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। বাংলাদেশে তো ব্লগারদের ক্ষেত্রে যারা স্পষ্ট বলছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যাপকভাবে ঘটছে। তারা কেউ এদেশে আসলে নিরাপদ না। যদি আমি বলতে যাই, আমিও হয়তো বলবো যে আমিও বলতে গেলে আমার নিরাপত্তাটাও ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে হয় চুপ থাকাটাকে শ্রেয় মনে করব। এবার বই থেকে কিছু কবিতা পড়ি। তার আগে অগ্রন্থিত আর একটা কবিতা পড়ি। এটা হচ্ছে অশ্রুমতী নদী। কোনো এক অশ্রুমতী নদীর গল্প বলেছিলে, উত্থান পর্বের সুখ তখনও নেভেনি। প্রেম সন্ধিঘরের কাছে ছটফটে অবিরাম নেশার মাতন। অশ্রুমতী নদী ডেকে আনে বন্যা, জোয়ারের অনিন্দ চুম্বন। বালক প্রেমিকেরা ভুলে যায় নিজের ঠিকানা। কোনো এক অশ্রুমতী নদী চিল্কার স্রোত হয়ে ঘুর পথে বেঁকে আসে দারিংবাড়ি, মান্দাসারো মোড়ে। ধন্যবাদ। একটা নতুন ভাষার খোঁজে আপনার কবিতার সাথে আছে গভীর সমাজ দৃষ্টি। ধন্যবাদ শিবাশিস। মৃণাল চক্রবর্তী, শুনলাম কয়েকটি, ভালো লাগলো। ধন্যবাদ মৃণাল। শিবাশিস, ঠিক
সমরদেব ঘোড়াউত্রা প্রকাশিত বই থেকে দু একটা কবিতা শুনতে চাইব। ঘোড়াউত্রা থেকে আমার কবিতা প্রকাশিত হয়নি, অনুগল্পর একটা বই প্রকাশিত হয়েছে, 1.5 ফরমার। আমি শোনাবো। ঘোড়াউত্রা প্রকাশন থেকে অনুগল্পের বই, প্রিয়নাথ বাবুর বাড়ি, এখান থেকে আমি অনুগল্প শোনাচ্ছি। মৃত নগরীতে। অদ্রিকরাজ এখন একা। ঠাস বুননের জঙ্গল পথে হারিয়ে যাওয়ার অনেক পরে সে উপলব্ধি করে মূল কাফেলা থেকে সে বিচ্যুত হয়ে গেছে। এটা কিভাবে হলো? সে চতুর কিংবা দক্ষ শিকারী নয়, কোনো মায়ামৃগের পেছনে ছোটার নেশাও তার নেই। সে একজন লেপিকার। অনেক রাজ্য, জনপদ, মরুভূমি পার হওয়ার পর অদ্ভুত এক নগর তরুণের সামনে এসে থেমেছিল তারা। সবাই নগরে প্রবেশ করার আগেই বাধা দেয় দলনেতা। এতটা পথ পাড়ি দেওয়ার পর এক মৃত নগরীর মুখে দাঁড়িয়ে আছে দলটি। সামনে সুশোভিত প্রাসাদরাজি, নগরবাসীদের ঘরগুলো সুরমা রঙের পাহাড়ের ধাপে দাঁড়িয়ে আছে। রাজপথ, বাজার, নৌঘাটি, উদ্যান, বহুবর্ণা প্রকৃতি, কি নেই বটে, কোনো মানুষের উপস্থিতি নেই, নিদেন পক্ষে একটি পশু পাখি। সন্দেহটা তখনই মাথায় এসে দানা বাঁধে দলপতি বেহরানের। নগরীর মৃত্যু হতে পারে, পশু পাখি কেন নিবাস ত্যাগ করবে? এখানে গাছগাছালি আছে, ফলমূল, জল, তারপরেও প্রাণীকুল অনুপস্থিত। দলটা তাঁবু ফেলল প্রধান ফটকের বাইরে একটা পরিত্যক্ত কূপের কাছে। যে তাঁবুর ভেতর দলটা বসে আছে তাদের প্রত্যেকের চেহারায় এক ধরনের বিরক্তি। এই মুহূর্তে তারা মৃত নগরীর কোনো বিলাসী ঘরে রাত্রি যাপন করতে পারত। রসালো ফল ঝুলে আছে গাছগুলোতে। এই অন্ধকারেও ঝর্ণার জলপতন শোনা যাচ্ছে। পরিত্যক্ত কূপের কাছে সবাই নিরাশ হয়ে বসে আছে। জলহীন অদ্ভুত এক কাঠামো তার। চুনা পাথর আর সিমেন্ট দিয়ে এলোমেলোভাবে তৈরি কিছু বিচ্ছিন্ন সিঁড়ি নেমে গেছে পাতালে। একটু পরে বোঝা গেল সিঁড়ি নয়, এগুলো পা রাখার ধাপ। কোমরে দড়ি বেঁধে একজন নামার চেষ্টা করেছিল নিচে, মরমর করে ভেঙে পড়ল দুটো ধাপ, পচে গেছে। শুকনো খাবার আর জমিয়ে রাখা একটু জল পান করে তাঁবুর বাইরে চলে এসেছিল অদ্রিকরাজ। ফটকের সামনে জলজল করছে একটি ফলক। দিনের শেষ আলোতে এটাকে দেখা যায়নি। আরও কাছে আসার পর সে ফলকের গায়ে উৎকীর্ণ রূপালী অক্ষরগুলো দেখতে পায়। ফলক 1। মহামান্য সম্রাজ্ঞী বিশ্বাস করতেন তিনি অমর। ক্ষমতার নেশায় তিনি ভুলে গিয়েছিলেন তার পিতার লাশের কথা। কি এক আকর্ষণে এগিয়ে যেতে থাকে অদ্রিকরাজ। ফলক 2। দম্ভ তাকে ভুলিয়ে দিয়েছিল আত্মপরিচয়। সে প্রমোদ তরীর উঁচু কক্ষে বসে শিশির পান করছিল, আর অভুক্ত মানুষেরা নেমে এসেছিল পাহাড় থেকে। তাদেরকে রক্তাক্ত করেছিল প্রহরীরা। তা দেখে সে আমোদিত হয়েছিল আর ভেবেছিল এই পিঁপড়েদের রক্তে স্নান করে নিজেকে পবিত্র করবে। আরেকটু এগোতেই 3য় ফলক। ওরা, যারা পাহাড় ও সমতলের শোভা, তারা মিশে গেল উৎসবের ধুলোয়। এখানে একটা মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক। সম্রাজ্ঞীর অনুচরেরা কেবল টিকে রইল। তারা কি আসলেই প্রভুভক্ত ছিল? বিস্মিত অদ্রিকরাজ এগিয়ে চলল। ফলক 4। বনশোভা বিপন্ন। পশু পাখিরা রাজ্য ছেড়ে পালিয়েছে। কয়েকটি কাক শেষ মুহূর্ত পর্যন্ত টিকে ছিল, আর কিছু লোভী শকুন। অতঃপর প্রহরীরা নিজেদেরকেই নিজেরা হত্যা করতে শুরু করলো।
তাদের মাংসে তৈরি হতো সম্রাজ্ঞীর জন্য উপাদেয় খাবার। যে প্রবীণ বিদূষকেরা বিরোধিতা করেছিল তাদেরকে ওরা ঝুলিয়ে দিল প্রমোদতরীর মাস্তুলে। পঞ্চম ফলক। অমর ভাবনাবিলাসীরা ভেবেছিল তারা পার্থিব হুরদের ঘ্রাণ নেবে এবং জঙ্গলের ধারে আগুন জ্বেলেছিল উৎসবের। দুর্বল সৈন্যদের মাংসের কাবাব আর সপ্তম আসমান থেকে আসা মদের পেয়ালা তুলে নিয়েছিল ওরা। তখনই এক ঐশী বাতাসে দাবানল শুরু হয়। কি বিচিত্র, ভাবে অদ্রিকরাজ। ফলক 6। এটা একটা অভিশপ্ত নগরী। সম্রাজ্ঞীর মৃত্যু হয়েছিল ক্ষুধা ও তৃষ্ণায়। সে মৃত্যুদূত এবং পিতার মুখ পাশাপাশি দেখেছিল। তার লাশ পড়েছিল প্রাসাদের সবচাইতে সুরম্য কামরায়, কিন্তু কোনো কাক বা শকুন তা স্পর্শ করেনি। বরং তীব্র ঘৃণা নিয়ে ওরা এই রাজ্য ত্যাগ করে। যদি অসৎ উদ্দেশ্যে কেউ ওই রাজ্যে প্রবেশ করো, তবে তার পরিণতি হবে নিয়তির শাপে পঙ্গুত্ব ও মরণ। ভয়ে দিকশূন্য অদ্রিকরাজ ছুটতে শুরু করে। কতটা পথ পেরুলো তার জানা নেই। একসময় বিস্ফোরিত ভয় নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। সামনেই নগরীর প্রধান তোরণ। ফলকগুলি মিলিয়ে গেছে, আর তাঁবুতে থাকা মানুষগুলো চোরের মতন পা টিপে টিপে ঢুকে পড়ছে মৃত নগরীতে। ধন্যবাদ। আশা করছি মাঝে মাঝে উচ্চারণে আমার যে ত্রুটি হচ্ছে এটা আপনারা ক্ষমা করবেন। মৃন্ময় চক্রবর্তী কবি আমার নামটি ভুল বললেন, যে আমি কি মৃন্ময় বলিনি, মৃন্ময়। ঠিক আছে তো এখন? ধন্যবাদ সমর। হ্যাঁ, সমরদেব বলছেন দারুণ গল্প। আড্ডাটা বেশ জমে উঠেছে, কিন্তু বলতে হচ্ছে আমাকে একা। তো সমরদেব, শিবাশিস দা, আপনারা আগে আমাকে একটু জানিয়ে দেবেন যে ঠিক কখন আমি এটাকে শেষ পর্যায়ে নিয়ে আসব। ব্রতী মুখোপাধ্যায়, ব্রতিদা উপস্থিত হয়েছেন। ধন্যবাদ ব্রতিদা, স্বাগতম। আমার এক ফর্মার একটা কবিতার বই আছে, শিবাশিসদা লিখেছেন, অসাধারণ গল্প, ভালো লাগলো। ধন্যবাদ শিবাশিসদা। এক ফর্মার একটা কবিতার বই, শুশুনিয়া পাহাড়, সেখান থেকে আমি কিছু কবিতা পড়ছি। নষ্ট হয়ে যাব, নষ্ট ইট পাথর সম্পর্ক, দেয়ালের ডাক, নষ্ট বাতাস, ইশারা, লুব্ধকের চোখ, যান্ত্রিক কিশোরের প্রেম আবাহন, ছাদ রোমান্স, হোটেল রেস্তোরাঁ, ছায়াঝোপ, নষ্ট খেলা, ভিড়ের নগ্নতায়, পাহাড় সমতলে। শুনেছি কারা যেন স্টিমারের কেবিনে আধাবেলা ছিল, ভেপু বাজতেই সন্তর্পণে নেমে গেছে ভাড়াটা দিয়েই। ধন্যবাদ। লেখায় মুন্সিয়ানা আছে, শিবাশিস চ্যাটার্জি লিখেছেন, লেখায় মুন্সিয়ানা আছে। ধন্যবাদ শিবাশিস দা আপনাকে। জন্মান্তর, পরবর্তী কবিতা। রাতভর গণসঙ্গীতে মেতেছিল সারাবিরা। কিসের ফুর্তি এত অভব্য মিছিলে, বরং একটু বসি, তুমিও এসো আজ, প্রিয় রাজহাঁস। বড় লিন্ডেন গাছের নিচে, মিষ্টি পানির ঝর্ণা ওখানে কখনোই শুকায় না। আমরা জীবন পেতে পারি, দেখতে পারি যে কোনো স্বপ্ন, রূপকথা হতে পারি,
জন্ম নিতে পারি বিবর্তিত গ্রহাণুপুঞ্জে। ধন্যবাদ। এবার আপনারা কিছু বলুন, আমি তো একটা না বলে যাচ্ছি। আপনাদের বলার অপেক্ষায় থাকতে থাকতে আমি আর একটা কবিতা পড়ছি। এটার মধ্যে একটু হাস্যরসাত্মক ভাব থাকতে পারে কবিতাটার মধ্যে। মুন্সিলালের কবিতা। মুন্সিলাল যেভাবে ভাবছিলেন আর কি। বয়স। সান্ধ্য আশ্বিন তখনও জাগেনি। সামোভারের প্রেস বাটন পিষে হাওয়া জমা করছে কিশোর ছেলেটা। আগুন ছলকে উঠুক, চায়ের কেতলি থেকে ছড়িয়ে পড়ুক উষ্ণ সুগন্ধি। শেষ পাখিটাও চলে গেছে, আর আলোকিক পোকারা দক্ষ অ্যাক্রোব্যাটের মতো আসন বদলে বদলে উড়ে আসছে মুন্সিলালের সাদা চুলে। একটি আসন্ন জমে ওঠা সন্ধ্যা, ফুচকা আর পাঁপড় ভাজার ঘ্রাণ, কিছু নিষিদ্ধ সময়ের গন্ধ, নগরবাতির রাজ্যপাট, এসবের দিকে তাকিয়ে প্রথমেই মুন্সিলালের অদ্ভুত কথাটি মনে জাগে। ইচ্ছের বয়স বাড়ার আগেই কেন বেড়ে যায় চুলের বয়স? ধন্যবাদ। সমরদেব লিখেছেন, আমাদের বলার সুযোগ নেই, স্রেফ মন্তব্য করতে পারি। তাহলে কি আমি একাই বকবক করে যাব? আপনারা কোনো প্রশ্ন করবেন, কি করব, কতক্ষণ ধরে এই আড্ডাটা দেব? আমার জীবনের গল্প জানতে চেয়েছেন শিবাশিস চ্যাটার্জি। বেশ। আমার জন্ম একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারে। উচ্চ মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারে একটা বৃত্তবন্ধী জীবন, যেখানে নারীদের সম্মান করা হয়, কিন্তু তাদেরকে নিয়মের বাইরে যেতে দেওয়া হয় না। সেই রকম একটা পরিবারের আমি সর্বকনিষ্ঠ সন্তান। 7 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। সম্ভবত মেয়ে হিসেবে প্রথম আমি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে রিভল্ট করি, প্রতিবাদ করি, বিদ্রোহী হয়ে যায়, একরকম বলা যায়, বাঘী। আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখনও পর্যন্ত আমি মোটামুটি ঘরকেন্দ্রিক ছিলাম। শিবাশিস চ্যাটার্জি লিখেছেন, আপনার লেখার ভক্ত হয়ে গেলাম, পিডিএফ পাঠাবেন সম্ভব হলে? হ্যাঁ, অবশ্যই পাঠাবো। অনন্ত ব্যানার্জি ভট্টাচার্য, পরিশীলিত কণ্ঠে কবিতার স্ফুরণ। ধন্যবাদ। আমি যা বলছিলাম, নিজের গল্প। যখন আমি এসএসসি পরীক্ষা দিই, মানে ক্লাস 10-এর সময়টা, তখনও পর্যন্ত আমি ঘরের জীবনেই অভ্যস্ত ছিলাম। মানে ঘরের গুরুজনদের সাথে কাজ দেখাশোনা করা, লেখাপড়া তো আছে, তার বাইরে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া, এইসব টুকটাক। আশেপাশের মহল্লায় সব জায়গায় ঘোরাঘুরি করা, আড্ডা দেয়া, বিকেলবেলায় পুকুর ঘাট, আমাদের সান বাঁধানো পুকুর ঘাট ছিল, তো সেখানে বসে আড্ডা দেয়া, ঘরে ফিরে আসা, ধর্মীয় একটা পরিমণ্ডলের মধ্যে জীবনযাপন করা। আমি বহির্মুখী হতে শুরু করি কলেজে ওঠার পর। ফার্স্ট ইয়ারের প্রথম 3টা মাস আমার কলেজের সাথে খাপ খাইয়ে নিতে এবং বন্ধুবান্ধবদের সাথে, আমি ঠিক, আমার বন্ধু সংখ্যা খুব বেশি না, যারা আমার ক্লাসমেট ছিলেন তাদের সঙ্গে আমার ওঠা বসাটাকে স্মুথ করতে আমার একটা সময় গেছে। এরপর আমি জড়িয়ে পড়তে শুরু করি। না, আমি রাজনীতির সাথে জড়িয়ে পড়তে চাই নাই। ওখান থেকে অনেক ডাকাডাকি এলেও আমি ওখানে
ঢুকেও আমি ওখান থেকে বের হয়ে আসি, কারণ আমি কথা এবং কাজের ভেতরে এত বিচ্যুতি লক্ষ্য করেছি যে ওই জিনিস আমার সহ্য হয়নি। আমি রাজনীতি বুঝিও না, চেষ্টা করেছিলাম বুঝতে, কিন্তু আমি সক্ষম হইনি। আমি চলে আসি সরাসরি পত্রিকায়, যেখানে বরিশালের যে পত্রিকাটা সৈয়দ দুলাল, বিশিষ্ট থিয়েটার কর্মী সৈয়দ দুলাল যেটা চালান, আনন্দলিখন পত্রিকা, এই পত্রিকার সঙ্গে আমি সংযুক্ত হয়ে পড়ি এবং ওদের হয়ে আমি ফিচারের রাইটিংয়ের কাজ শুরু করি। ফিচার তৈরি করা, অনেক নামি দামি মানুষের সাক্ষাৎকার নেয়া, এই কাজগুলো, সাক্ষাৎকার নেওয়া, বিভিন্ন জনপদে ঘুরে বেড়ানো একটা ওই আনন্দলিখনে আমি একটা সেকশন তৈরি করেছিলাম, একটা আলাদা তৈরি করেছিলাম, সেটার নাম ছিল আপনার অনুসন্ধান। বরিশালের আমার একটা বিষয়ে খুব আগ্রহ আছে, সেটা হচ্ছে আপনার প্রত্নতত্ত্ব। তো বরিশালে কিন্তু প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, এবং শুধু বরিশাল শহরটাই না, আশেপাশের যে বরিশাল বিভাগের মধ্যে যে আরও শহর আছে, তো সেইখানে আমি ঘোরাঘুরি শুরু করি। সকালে মূল শহর থেকে বেরোলে বিকেলের মধ্যে শহরে ফেরা সম্ভব ছিল, কোনো ব্যাপার না। তো এই নিদর্শনগুলো নিয়ে আমি লেখালেখি করতে শুরু করি, এবং আমার ইচ্ছে ছিল যে আমি প্রত্নতত্ত্বে মাস্টার্স করব, যদিও আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। সেটা সম্পূর্ণই আলাদা একটা গল্প, কোনো একদিন হয়তো বা আমি সেটা বলবো। তো ওখান থেকে আমার লেখালেখির সূচনা। সেই সময় আমি আরও দুটো পত্রিকার জন্য ফ্রিল্যান্স করতাম। একটা হচ্ছে ইত্তেফাকের মাইনুল ভাই তখন জীবিত ছিলেন, বরিশালের ব্যুরো চিফ। উনি টুকটাক কিছু কাজ আমাকে দিয়ে করিয়ে নিতেন, কিছু রিপোর্ট নিয়ে আসতে বলতেন, তার বিনিময়ে কিছু হাত খরচ দিয়ে দিতেন। আর একটা ছিল জনকণ্ঠ, ওই আমার সম্বল। এর পরবর্তী সময়ে আমি যখন ঢাকাতে, এরপর আমার বিয়ে হয়ে যায়, সেটা অনেক লেটে অ্যাকচুয়ালি। আমি 27 বছর বয়সে, 26 বছর বয়সে আমি বিয়ে করি। কারণ এই এই মানে এই যে অনেকে হয়তো খুব আনন্দ লাভ করলেও আমার কেন যেন বিয়ে নিয়ে খুব নেতিবাচক একটা মনোভাব ভীষণভাবে কাজ করতো, যার জন্য বিয়ের মতো একটা জটিল জীবনে জড়াতে আমার অনেকটা সময় লেগেছে। আমি হুট করে বিয়ের জন্য হ্যাঁ বলে দিতে পারিনি। সেটাও আর একটা গল্প, সেটা আমি আর একদিন বলবো, কখনো বা হয়তো বলবো, বা কখনো এই বিষয়গুলো নিয়ে লিখবো। যার ফলে আমি বিবাহিত জীবনে আসার পরে আমি তখন আমি লেখালেখি ছেড়ে দিইনি, বা সাংবাদিকতাও না, কিন্তু আমার আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হলো, এদেরকে বড় করতে গিয়ে আমি অনেক কিছু থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম দীর্ঘদিন। এমনকি কবিতা লেখালেখি থেকে আমি প্রায় 15 বছরের মতো বিচ্ছিন্ন ছিলাম। তারপর বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হতে হতে আমি আমাকে যে সুযোগটা তৈরি করে দিল ফেসবুকে আসার পরেই কিন্তু আমি লেখা শুরু করিনি। তখন আমার সাথে আমার প্রিয় কিছু কবি সাহিত্যিকদের পরিচয় হয়। বিশেষ করে আমি কারো নাম উল্লেখ করছি না, আমি কারো অনুপ্রেরণায় আবার লেখালেখিতে ফেরত আসি এবং চেষ্টা করতে থাকি যে কতটা নিজেকে কতটা প্রকাশ করা যায়। ব্যাপারটা এরকম যে আমি নিজেকে প্রকাশ করছি আমার নিজের কাছে, যে আমি কতটা ভেঙে চুরে শুরু করতে পারি, লেখালেখি নিয়ে কতটা এক্সপেরিমেন্ট করতে পারি। যেহেতু এটা একটা দীর্ঘ সফর, একটা দীর্ঘ পথ, এটা এক দৌড়ে হবে না। আর এটা করতে গেলে আমাকে অনেকটা সময় নিতে হবে। আমি এখন মনে করি যে আমি এর দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করব, এবং সেটা করতে গেলে নিজেকে কিছুটা সময় আমাকে দিতে হবে, আরও বেশ কিছু চারদিকে দেখতে হবে, বেশ কিছু পড়তে হবে। এর জন্য যদি আমি নিজেকে এখন সময় না দিই, তাহলে আমি দ্বিতীয় পর্বে প্রবেশ করতে পারবো না। আচ্ছা, আমি নিজের জীবনের গল্প বলছিলাম, তো সেই গল্প বলতে গিয়ে আমি যে জায়গাটা
আসলে বলিনি, আমার খুব ভীষণভাবে বলা উচিত, সেটা হচ্ছে আমার শৈশব। আমার শৈশবটা অসম্ভব গল্প এবং কী বলবো এটাকে, যে বিভিন্ন আনন্দে ভরপুর একটা শৈশব। আমার পুরো শৈশবকালটা কেটেছে গ্রামে। সরি, বাইরে কুকুরদের শব্দ পাওয়া যাচ্ছে, একটু ডিস্টার্ব হয়ে গেল। আমার আমার মায়ের দেশ হচ্ছে মানিকগঞ্জে। মানিকগঞ্জের শহর থেকে আরও অন্তত অনেক ভিতরে একটা অজপাড়াগা, যেখানে আমাদের একটা বাড়ি আছে, বিশাল একটা খামার বাড়ি আছে, এখনও আছে বাড়িটা। ওখানে আমি বড় হয়েছি আমার নানির কাছে। আমার মা যেহেতু সংসারের, আমাদের তো যৌথ পরিবার ছিল, 3 জন চাচা কাকা এবং পিসি ফুপু 2 জন, এরা সব একত্রে থাকতো, দাদা দাদি, এবং সেই পরিবারের বড় বউ হচ্ছে আমার মা। তার মানে এই না যে আমার মা সব কাজ করছে, বয় বেয়ারা বাবুর্চি সবই আছে, কিন্তু বড় বউদের তো বড় বউ, তাকে আলাদাভাবে সব কিছু টেক কেয়ার করতে হবে। যার ফলে আমরা 7টা ভাই বোনের মধ্যে 6 জনই বড় হয়েছি মানিকগঞ্জে। তো আমারটা বিশেষভাবে এই যে, যেহেতু আমি সবার ছোট, খুবই অল্প বয়সে আমি আমার নানির কাছে, আমাকে নানির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেখানে আমার নানি, এটা বলে রাখি যে আমার মামা বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে পাশাপাশি। মানে আমার মামা বাড়ির পাশে আব্বা অনেক বড় একটা খামার বাড়ি কেনেন, তো আমরা আমাদের নিজেদের বাড়িতেই থাকতাম, আমার নানি ওখানে আমাদের সঙ্গে থাকতেন, তার কাছে বড় হয়েছি। সেখানে এমন কোনো স্বাধীনতা নাই যা আমি পাইনি, যেহেতু ওই অতটুকু একটা বয়সে যখনও আমি কোলে চড়ে ঘুরি, তখন আমি মাকে ছেড়ে চলে এসেছি একটা গ্রামে, এবং ওই অবস্থায় আমি মনে করতাম, দীর্ঘদিন আমার মনে আছে যে আমি মনে করতাম আমার নানি হচ্ছে আমার মা। তো সেখানে আমার প্রত্যেকটা অংশে যে অবাধ স্বাধীন জীবন, হ্যাঁ, সেটা কিন্তু আমাকে ভীষণভাবে স্বাধীন চেতা করে তুলেছিল। আমি মানিকগঞ্জের আমার শৈশবে থাকাকালীন অবস্থানে পুরো শৈশব এবং কৈশোরকাল নিয়ে আমার একটা লেখা আছে। আমি খুব শীঘ্রই হয়তো সেটা আমার ওয়ালে আবার দিয়ে দেব। আমি পোস্ট করেছিলাম, আবার রিপোস্ট করব, কারণ ওই জীবন আমাকে ভীষণভাবে প্রভাবিত করে এখনও পর্যন্ত। আজকে মিমি হয়ে ওঠার পেছনে আমার ওই জীবনটা অনেক বড় একটা ভূমিকা রেখে চলছে। কারণ আপনারা ভাবুন, একটা গ্রাম যেখানে চারপাশে গাছপালা, ক্ষেত খামার, কোনো বিদ্যুৎ নেই, একটা পত্রিকা পর্যন্ত যায় না। আমরা কি শুনতাম সেই সময়? রেডিওতে অনুষ্ঠান, খবর এবং গান, এই ছিল আমাদের মাধ্যম। যেখানে চলাচলের জন্য বাহন হচ্ছে নৌকা অথবা হাঁটা পথ। তাহলে আমি তো 2 মাইল হেঁটে স্কুলে যেতাম প্রতিদিন, এবং 2 মাইল পথ হেঁটে আবার বাড়িতেও ফিরতাম। তো ওটা আমাকে যেমন স্বাধীন চেতা করে তুলেছিল, নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা শক্তি ভিতর থেকে তৈরি করেছিল, এবং আমাকে শারীরিকভাবে স্ট্রং করে তুলেছিল এইভাবে যে আমরা খেটে খেতাম। ঘরের যে চাল ছাড়তে হলেও ঢেকিতে পার দিয়ে আমরা চালগুলো ছেটে নিতাম। আমরা গোবর দিয়ে উঠানও লিপতাম, সেগুলো জ্বালানিও তৈরি করতাম। মাটির চুলায় রান্না করতো সবাই, সেগুলো তো আমরা এই কাজগুলো আমাদেরকে বাধ্যতামূলক শিখতে হতো। এর জন্য শিখতে হতো যে আমি আরেকজনের ঘর সংসার করে খাবো, তো সেজন্য না। আমার নানি খুব বড় মানসিকতার ছিলেন। উনি বলতেন যে তুমি তো নিজে বাঁচবা, তোমাকে নিজেকে বাঁচতে হলে তোমার নিজের জন্য নিজেকে রান্না করতে হবে, নিজের জন্য নিজেকে কাজ করতে হবে। আর সেটা যদি করতে হয়, তাহলে এই কাজগুলো তোমার শেখা অত্যন্ত জরুরি। সুতরাং আমি কখনো কোনো কাজকে ছোট করে দেখিনি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যা কিছু করার আমি নিজে করার চেষ্টা করেছি, এখনও করি। এবং আমি আমার নিজের সন্তানদেরকেও বলি যে দেখো, আমি তো সবসময় থাকবো না, তো তোমাদের নিজের জন্য তো নিজেদেরকে কিছু করে খেতে হবে, এরা কাজ করে খেতে হবে, সুতরাং তোমরা কাজ করতে শেখো। এই হচ্ছে কথা।
তো জীবনের গল্পগুলো আমি খুব সংক্ষেপে বললাম। আশা করি ব্যাপকভাবে হয়তো আমি প্রকাশ করতে পারব। মৌসুমী চক্রবর্তী এসেছেন, ভীষণ ভীষণ ভালো বললেন নিজেকে প্রকাশ করার কথা। হ্যাঁ, ধন্যবাদ মৌসুমী। হ্যাঁ, আমি চেষ্টা করেছি সব সময় যে আমি নিজে মানুষটা যেন অন্যের পরিচয়ে না চলি। আমার নিজের পরিচয়টাই আমাকে বড় করে তুলুক, বা আমি যা আছি সেই অবস্থায় থাকি, শুধু আমার নিজের পরিচয়ে থাকি। তপন মহন্ত বলছেন নেট সমস্যায় কিছুক্ষণ ছিলাম না। হ্যাঁ, এটা একটা অনেক বড় সমস্যা, তবে আমি এখনও পর্যন্ত ভাগ্যবান যে এখানে নেট অনেক ভালো কাজ করছে। এবং আজকে বাংলাদেশের আকাশে ঝরঝরে রোদ ছিল, আর এখন চকচকে রাত, বৃষ্টি নেই। অনুষ্ঠান ভালো লাগছে, সুশান্ত ভট্টাচার্য বলছেন। সমরদেব প্রাঞ্জল বক্তব্য। তো এখন বোধহয় ওহো, অনন্ত ভট্টাচার্য আল মাহমুদ শুনতে চেয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তো আল মাহমুদের কোনো বই নেই। বই আমার আছে বাইরে, কিন্তু ওগুলো সব কিছু ঘেটে বের করে আনা খুব মুশকিল। অ্যাকচুয়ালি আল মাহমুদের একটা বই আমার কাছে আছে, সেটা হচ্ছে সোনালী কাবিন। তো এরপরে তার যা কিছু প্রকাশিত হয়েছে তা আমি ইচ্ছে করে সংগ্রহ করিনি। সুতরাং আমি খুবই দুঃখিত। আমি হয়তো এই মুহূর্তে আপনাকে সেটা শোনাতে পারছি না। ভালো লাগতো, আপনাকে শোনাতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, কবিতা পড়ছি। সমরদেব লিখেছেন, শেষের আগে কবিতা পড়ুন। ঠিক আছে সমরদেব, অনেকক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে নিজের গল্প তো দীর্ঘ সময় করা হলো। এবং সমরদেব আমার খুব প্রিয় একজন মানুষ, যিনি একজন সৎ সাংবাদিক, এবং সাংবাদিকতায় সততা জিনিসটাকে আমি ভীষণভাবে মনে করি এটা কাম্য। কারণ অসৎ সাংবাদিক চাইলেই কিন্তু হওয়া যায়, কিন্তু আপনি শান্তিটা পাবেন না। সৎ সাংবাদিক হয়ে আপনি যে আনন্দটা পাবেন, হয়তো আপনি যে আনন্দটা বা সম্মানটা পাবেন, সেটা অসৎ সাংবাদিকতায় সম্ভব না। চারদিক ইয়েলো জার্নালিজমে ভরে গেছে, যে কারণে আমি খুব সন্তর্পণে হয়তো এই জগৎটা থেকে একটু ডিটাচড আছি। আবার আমি ফিরে আসব, আমি জানি আমি ফিরে আসব, কারণ এটা আমার রক্তের মধ্যে আছে। না ফিরে আসলে তো হবে না। তাহলে শিবাশিস চ্যাটার্জি, এখনকার জীবন নিয়ে বলুন। এখন আমার ছোট্ট একটা পরিবার, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে। আমার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে BBA মার্কেটিংয়ে। আমার ছোট মেয়ে ক্লাস 9-এ উঠবে এবার। তো করোনাকালীন সময় তো ওইভাবে আর স্কুল হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে। বড় মেয়েরও অনলাইনে ক্লাস হচ্ছে, এবং সেমেস্টার পরীক্ষাগুলো অনলাইনেই হচ্ছে। আমার হাজব্যান্ড চাকরি করে একটা। আপাতত আমি গৃহিণী, ঘরের সব কাজগুলো সামলাচ্ছি এবং নিজেকে কিছুটা সময় দিচ্ছি। আমার লেখালেখির গতি আপাতত বেশ স্লোথ। আমি আগের মতন আমি কখনোই খুব বেশি লিখতাম না। এখনও আমার লেখাটা এক অর্থে হচ্ছে না। এক্সকিউজ মি। সরি, কেউ পাশের বাসায় মরিচ পোড়াচ্ছে, এবং সেটা আমাকে ভীষণভাবে মানে নাকের ভিতরে সুরসুরে দিচ্ছে আর কি। এই কাজটা প্রতিবেশীরা পারেও বটে, এটা না করলে কি হতো না? দুঃখিত। কবিতা পড়ি বরং, কারণ সময় প্রায় শেষ হয়ে এলো। অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে। অন্ধকার উদ্যানে।
অন্ধকার উদ্যানে যদি কেউ টেনে ধরে হাত, আমাকে যেতেই হবে দোলনার কাছে। সেখানে ঘাসের রং এঁটেল খয়েরি, ব্যবহৃত পেপারের চারপাশে চকচকে চোখ। অভ্যস্ত হাতে হাত ঘুরে আসে কালো ত্বক, বাদামি আঁশের ক্যানাবিস। অন্ধকার কাছে এলে একা কোনো বাগানে যেও না। যে বয়সে পালানোর কথা ছিল, কার কি বিশ্বাস, কি এমন কি এসে যায় যদি কেউ নখ তুলে বলে কুলোটা হরিণ। বহুভাবে পালিয়েছি অলিগলি ধরে, পালাতে পালাতে দেখি যেখানেই থামি গন্তব্য হয়ে যায় তা। এখন আর পা চলে না, মনও ঝিমায়। পালানোর কথা ছিল যে বয়সে একা নিচ্ছায়া পাশেই থেকেছে। ধন্যবাদ। শিবাশিস চ্যাটার্জি, হ্যাঁ, সত্যতা সব মাধ্যমে দুর্লভ এখন। খুবই সঠিক কথা, খুবই দুর্লভ, খুব দুর্লভ, যে কারণে আমরা হাহুতাশ করি অনেক সময়, অবাক হয়ে যাই এরকমটা কেন হচ্ছে, এরকম তো ছিল না। সুশান্ত ভট্টাচার্যের অপূর্ব কবিতা, ধন্যবাদ সুশান্ত। জেনেছি অমৃত আলোয়, কবিতার শিরোনাম। জেনেছি অমৃত আলোয় কুহক কণ্ঠকে জীবন কোনো মহার্ঘ দান নয়। অসম বন্টন, চিতা ও ঘি, রন্ধ্রে রন্ধ্রে বিষ প্রস্রবণ। হাঁটো, হোঁচট খাও, দাঁড়াও, বাঘ ঘোরো, ঈশ্বর ছড়ি হাতে বসে আছেন। সময়ের মঙ্গলে কেঁপে যায় সলতে প্রবাহ। ধন্যবাদ। শিবাশিস চ্যাটার্জি, ক্যানাবিস। আচ্ছা, এটার খুব চমৎকার বাংলা একটা নাম আছে, সেটা হচ্ছে গাঁজা। এটাকে ক্যানাবিসও বলে, তো সেটাই আর কি লিখেছি। আমার অসুখ আমি নিজে, সুখী হতে পারবো না। আমার অসুখ আমি নিজে। খরায় ঝলসে যাওয়া গাছটির মূলে বসে আছে এক চতুর ইঁদুর। ঘুরে দেখো, আসলে সে নেই। মন্ত্রশক্তি তার কাছে খেলনা, ঘুংরুর মতো ছল নাচ। হয়তো শুনতে পাবে ঝুমঝুম ঝুমরু ঝলক। পরিযায়ী আসে না আগের মতন, গুলিবিদ্ধ পড়ে থাকা নিরক্ষর পাখিরাও বোঝে। ধন্যবাদ। সময় প্রায় শেষ হয়ে এলো তো, তাই না? বেশ গরম কিন্তু আজকে, এবং যেহেতু ফ্যানের কারণে শোনা যাচ্ছিল না, তাই ওটাকে আমার খুব হালকাভাবে ছেড়ে রাখতে হয়েছে, যে কারণে আমি বেশ গরম লাগছে আমার। আমি এখন মোটামুটি বড় একটা কবিতা পড়ছি, আশা করছি তার মধ্যে আমাকে শিবাশিস দা এবং সমর বলবেন যে সময় শেষ হয়ে এলো। ক্যানাবিস শব্দটার প্রয়োগ ভালো লেগেছে, শিবাশিস লিখেছেন, ধন্যবাদ। আমি ওখানে ওটার পরিবর্তে অন্য শব্দ হয়তো ব্যবহার করতাম, আসলে আমারও এই শব্দটা ব্যবহার করতে ভালো লেগেছে। একজন মৃতের ডায়েরি, এই শিরোনামে আমার যে বইটা আছে একজন মৃতের ডায়েরি, সেই শিরোনামের কবিতাটা আমি পড়ছি। অলৌকিক, পথ করে দাও। বদ্ধ নিবাসে আমার ভয় করে, বড় ভয়। তলকুসুরির জগ হয়ে নয়, নিমের শয্যায় মৃত্যু আসুক। খোকসের দেশে এত বজ্রপাত হয়, নিরন্তর মরে অভুক্ত মানুষ। তাদের রক্তে নিরংসার বিষ নেই, পেশি ঝুলে যায় বোঝার আঘাতে। দন্তসুরেরা বেঁচে থাকে, আরাম আসন, চেখে নেয় আঙ্গুরের মদ, নিষিদ্ধ ফল, কষা মাংসের ঘ্রাণ। আমাদের অনেক স্বপ্ন ছিল,
স্বপ্ন ধুয়ে দুঃস্বপ্নের নির্যাস। দ্রবীভূত সত্য কোনো যুগেও স্বাধীন ছিলাম না। এতগুলো মানুষের দুর্লভ রক্ত ঝরল অর্থহীন। প্রহরার দরজায় রূপোর তালা, খিড়কি সিল করে দেয়া, যদিও রোদ্দুর ঘুলঘুলি দিয়ে আসে। অনুশাসন ভাঙা চড়ুই, বিচিত্র বার্তাবাহক। অনেকবার ভেবেছি ভেঙে ফেলা যায়। সহজ সমীকরণ, ভাঙতে ভালো লাগে, আগেও ভেঙেছি। এখন কেন হাত পা অসাড় হয়ে আসে, মগজ জমে যায়। বলতে না পারার শোক এক একটা মৌন পাহাড় হয়, অবরুদ্ধ হতে থাকে পথ। কোনো পাহাড়ি দ্বীপের গান আর শোনা হবে না। ভালোবাসা যাপন করব না ফানুস তারা রাতে। নুড়ে ছুঁড়ে একাগ্র জলের গায়ে ফেনিয়ে দেব না কোনো ঢেউ। আমার সবাধার ফুলমুক্ত থাকুক, চেনা অচেনা ভিড়, আত্মজার কান্নামুখ। কেউ নয়, একা যাব। কেবল আটজোড়া হাত আমাকে মাটির বিছানায় শুইয়ে দিক। মৃত্যুর রহস্যই জীবনের সম্পূর্ণ আস্বাদ। নির্মোহ নিয়তির কাছে আত্মসমর্পণ। এসেছি। কোনো যুগে মানুষের বসতি ছিল, যেই ইতিহাসে মুছে দিয়ে গেছে কাল। কিছু দায় অভিশপ্ত, চাপিয়ে দেয়া ঋণ বোঝা। চাপিয়ে দিয়েছ যারা, তোমরা কি পেয়েছিলে অমরত্ব লতা? কতটা পুড়েছ নিজে, পুড়িয়েছ অন্যকে যখন। ভণ্ড সাধু, বলেছি তো, বলে যাব যত জন্ম আসে। ধন্যবাদ। ভালো লাগছে আপনার কবিতা পাঠ। সুশান্ত ব্যানার্জি লিখেছেন। ধন্যবাদ সুশান্ত ব্যানার্জি। এবার শিবাশিস দা, সমর, আমাকে বলুন, আমি কি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসতে পারি? আমি অপেক্ষায় আছি। অপেক্ষায় থাকতে থাকতে খুঁজছি আপনাদেরকে আরও কিছু কবিতা উপহার দেওয়ার জন্য। শেকড়েরা দিনে দিনে ফসিল হয়েছে। রাতগুলি ক্লান্ত হয়ে আসে, জেগে থাকে গোরখাদকের মতো চোখ, শৌখিন। জেগে থাকে গোরখোদকের মতো চোখ। গোরখাদক আর গোরখোদক এক কথা নয়, আমি আবার পড়ছি এটা। রাতগুলি ক্লান্ত হয়ে আসে, জেগে থাকে গোরখোদকের মতো চোখ, শৌখিন। পাতারা ঝরলে এক দিকশূন্য সুর গোংড়ায়। আমাকে ভেজাও মেঘ। হৃৎপিণ্ড নিংড়ে দাও লক্ষ্য পরমায়ু। হারায় প্রতিধ্বনি ঘেয় পাহাড়ের তীর্যকে। মহলের চোরাপথে একা যেতে নেই, একা কোনো দিঘিতে যেও না। জলপ্রেত ছুঁয়ে দিলে কপালের মানচিত্র ধুয়ে যেতে পারে। মৃতশ্বাস কবিরাজ পড়ে আছে পাহাড়ের বুকে। শেকড়েরা দিনে দিনে ফসিল হয়েছে। ধন্যবাদ। গুটিয়ে নেয়ার মন্ত্র। আচ্ছা, এটার পরে তপন মহান্তা বলেছেন আর একটা অনুগল্প হোক। এই কবিতাটার পরেই আমি একটা অনুগল্পে যাচ্ছি। গুটিয়ে নেয়ার মন্ত্র শিখেছিলাম একটা রেশম পোকার কাছে। কোনো সূক্ষ্ম দহনের আগে যে জলবিন্দু চোখের সুরমা ধুয়ে দিত। আমি নির্বিকার, ডুব। কেউ যেন দেখে না ফেলে আগুনের রং, কান্নার আবির। কিন্তু লোভী মানুষেরা পোকাটাকে হত্যা করে রেশম নেবেই। তবে তাই হোক, আমি নিহত হতেই আজ এসেছি। ধন্যবাদ। অনুগল্পে যাচ্ছি। আর একটা অনুগল্প দেখি।
স্বাদ ও ইচ্ছে। স্বাদ ও ইচ্ছে। নদী এখন টইটুম্বুর। সংযোগ খালগুলির জল পুকুরের যৌবনকে টলটলে করে তুলেছে। জলে একটু ছোঁয়া লাগলেই লাজ তরঙ্গ। এসেছে বেদেবহরের নৌকাগুলি ভেড়ে আছে বাজারের ঘাটে। এই জীবন একটা ফানুস স্বপ্নের রং এঁকে দেয়। সকাল জাগার আগেই ওরা ব্যস্ত। গোলইয়ের কাছে রাখা চুলোয় ফুটছে মোটা চালের লাল ভাত, মশলা জড়ানো সালুনের ঝোল। যুবতীরা আঁটুসাঁটু প্যাচে পড়ে আছে হাঁটু ঝুল শাড়ি, বাহারি খোপায় আলগা বিনুনির কাজ, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল। আছে রূপলাগি ওষ্ঠরঞ্জনী। একটু পরেই ওরা বেরোবে। কেউ লেসফিতা চুড়ি প্রসাধনী নিয়ে, কেউ সাপের ঝাঁপি ওস্তাদ জাদুকর, কেউ জড়িবুটি নিয়ে সুর করে বলতে বলতে চলবে। দাঁতের পোকা খসায়, শিঙা লাগায়, বানমন্ত্র কাটায়। গায়ের মানুষদের কাছে ওদের বেশ কদর। বছরের এই সময়টাতে ওরা একটু ভালো রোজগার করে। তুলনামূলক বয়স্ক বেদেরা নৌকোতেই থেকে যায়, বাচ্চাদের দেখাশোনা করতে, রান্নাবাড়া গুছিয়ে রাখতে। সাপের ঝাঁপিগুলো একটু সামনে রাখতে হয়। বিষ দাঁত খসিয়ে দেওয়ার কিছুদিন পরেই আবার নতুন দাঁত গজাতে শুরু করে সাপগুলোর। এই বর্ষায় সাপের উপদ্রব বেড়েছে। ওঝা বেদেরা সাপ ধরায় ব্যস্ত, বিষ সংগ্রহে। অনেক দামে বিক্রি হবে বিষ। তরুণী বেদেনীদের ছায়াঘ্রাণে উন্মত্ত হয়ে হাঁটে। ও মিয়ার বেটারা ওদের দিকে নজর দিও না, ওরা বদ্যির জাত, পান্টো না জানে। এরকম কথাগুলো শোনা যায়, যদিও ছেলে ছোকরারা একটু একটু লাইন মারার চেষ্টা করে, কিন্তু সুবিধা করে উঠতে পারে না। সন্ধ্যের বেদে নৌকাগুলি সরগরম। এখন যৌথ উনান জ্বলবে। ছয়ের গায়ে ঝোলানো হারিকেনগুলি দুলছে। সেদিকে তাকিয়ে মনটা বেখেয়ালি হয়। একটা নৌকা নিয়ে আমার নিরুদ্দেশ হওয়ার স্বাদটা ইচ্ছায় রূপ নিতে শুরু করে। ধন্যবাদ। সমরদেব, আপনাকে ক্লান্ত লাগছে, চাইলে অনুকল্পের পর সমাপ্ত করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে আর একটা গল্প পড়ি, তারপর একটা কবিতা পড়ে সমাপ্তিতে চলে আসি, কারণ আসলে বেশ গরম পড়েছে। গরমটা মোটামুটি কাবু করে ফেলেছে। এবং সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে গরমটা কাবু করে ফেলেছে, এবং বাজে বিষয়টা হচ্ছে বাতাস নেই, হাওয়া নেই চারদিকে, হাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় খুব বেশিক্ষণ চালিয়ে যাওয়া মুশকিল, ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি সেটা করতে চাই না। এতক্ষণ মোটামুটি আনন্দের সাথে চালিয়ে গেলাম, তো শেষ অংশটাও আমি চাই আনন্দ হয়ে যাক। না, বরং অনুকল্প আর নাইবা পড়ি, একটা কবিতা পড়ে শেষের দিকে চলে আসি। ঠিক আছে? হ্যাঁ, তপন মহান্ত বলছেন এই গল্পটি আমার পড়া ছিল, ভালো লেগেছে। ধন্যবাদ তপন। আমার লেখা যে আপনারা এভাবে পড়ছেন, এগুলো জানতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনি তো আমার ফেসবুকে আছেন, খুব খুশি হলাম। শিবাশিস পাওয়া অপূর্ব, ধন্যবাদ শিবাশিসদা। শিবাশিসদা লিখেছেন গুটিয়ে নেওয়ার মন্ত্র শিখেছিলাম একটা রেশম পোকার কাছ থেকে। অপূর্ব, ধন্যবাদ। আসলে আমি একটা রেশম পোকার কাছ থেকেই মূলত সেটা শিখেছিলাম, যে কিভাবে ওরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আড়াল করে অসংখ্য সূক্ষ্ম রেশম জালের আড়ালে। তাহলে চলুন একটা কবিতায় চলে যাই এবং শেষ পর্যায়ে নিজেকে বিদায় নেওয়ার জন্য তৈরি করি। অনেক আগের লেখা এটা।
আমার কাব্যগ্রন্থ ফারাও কুমারী থেকে। আমি যখন প্রায় 15 বছর পর আবার ফিরে এলাম, তখন সর্দার ফারুক আমার অত্যন্ত প্রিয় কবি, এবং যিনি চাইলে প্রথম পর্যায়ের একজন গদ্য লেখক হতে পারতেন। কেন যে চাইছেন না প্রভুই জানেন, যে উনি গদ্যটা একদম লিখতে চাচ্ছেন না। কিন্তু ওনার গদ্য অসাধারণ গদ্য ওনার, এবং কবিতা তো লাজবাব। তো উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন লেখার জন্য, এবং আমাকে উনি যখন আমি বইটা করি, সে বইটা তৈরি করার বিষয়ে সমস্ত উৎসাহটাই সর্দার ফারুক দিয়েছেন, যে হ্যাঁ আমার সম্ভবত বই করা উচিত, বা যতটুকু আমি জানি বা যেভাবে জানি সেভাবে কবিতাকে আমার সাজানো উচিত, বা লেখার চেষ্টা করা উচিত, বা লিখতে পারা উচিত। তো সেই ফারাও কুমারী বই থেকে আমি আমার শেষ কবিতাটা পড়ছি। শিখর ছুঁয়েছ, শিখর ছুঁয়েছ। ভুলে যাই প্রায় নির্বাক দিনগুলিতে কষ্টেরা মুখ ও বধিরের মতো কেঁদেছিল। মনে রাখিনি অনেককাল আগে এক কোজাগরে ছুটে গিয়েছিলাম ইছামতির কাছে, জলের তেকোনা প্রবাহে। একবার এক মাঘী পূর্ণিমায় আমার সাজ জেগেছিল, দার্জিলিংয়ে যাব। আহা কাঞ্চনজঙ্ঘা, মিরিকের জলে হাত রেখে শিউরে উঠি। স্বপ্ন স্বপ্ন খেলা। ভুলে গেছি কে কতবার আমাকে ছুড়ে দিয়েছিল দৈবের রথে। কেউ কি শিখর ছুঁয়েছ? ধন্যবাদ। দেখি খুঁজে আর একটা কবিতা হয়তো পড়া যায়। আসলে আড্ডাটা হচ্ছে এক জাতীয় লোভের মতো। আচ্ছা, এটাই শেষ কবিতা হবে। সেটা হচ্ছে কবিতা আমার ঈশ্বর। আমার কিন্তু একজন ঈশ্বর আছেন, যে বা প্রভু, যিনি সবার ঈশ্বর নাও হতে পারেন। তো আমার চুপিচাপে একটা নদী আছে, একটা গল্প আছে, একটা গান আছে, একটা জনপদ আছে, একজন ঈশ্বরও আছেন। আমার ঈশ্বর, আমার ঈশ্বর হাসতে ভুলে গেলে আমি তাকে সন্ধ্যা ঝিলের কাছে নিয়ে যাই। ওখানে এক প্রাচীন অশ্বত্থের নিবিড় আছে, একটা নুয়ে পড়া নাগলিঙ্গম, তার শাখায় হরিয়ালদের আনাগোনা। এভাবে ধারণ করি প্রেম শক্তিতে, নশ্বরতার মন্ত্রে, তবুও তাকে আগলে রাখতে পারি না। বেপরোয়া দাস বণিকের হাতে রক্তমাখা ক্রুশ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় অনেক লম্বা একটা সময় আপনাদের সঙ্গে গল্প করলাম, অনেক কথা বললাম। আপনারা আমার সঙ্গে খুব স্বতঃস্ফূর্তভাবে এই সময়টাতে ছিলেন। আপনারা কমেন্ট করে গেছেন। মৌ চ্যাটার্জি লিখেছেন, অসাধারণ, ধন্যবাদ মৌ। সমরদেব, অপূর্ব ধন্যবাদ সমরদেব। হ্যাঁ, ফারাও কুমারী, শিবাশিস চ্যাটার্জি। আমার মনে হয় এটা, হ্যাঁ, আমার কেন যেন মনে হয় আমার মিশরীয় মিথোলজির উপরে প্রচণ্ড আগ্রহ আছে, এবং এই বিষয়ে আমি কোনো বই পেলে খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলি। এবং আমার কেন যেন মনে হয় যে আগের জন্মে আমি হয়তো মিশরের ফারাও বংশের কোথাও জন্মেছিলাম। আমি যেন সেরকম কিছু আমার নিজের ভেতরে অনুভব করতে পারি, যে হয়তোবা এরকম কোনো একটা ব্যাপার ছিল। এই কারণে ফারাও কুমারী আমার দ্বিতীয় বই, কিন্তু আমার প্রথম বইটা হচ্ছে প্রকাশিত হয়েছিল 2008-এ। সেটার নাম ছিল সব নিয়ে গেছে এক সময়ের লুটেরা বাতাস। তো সে বইটা ছিল আমার প্রথম বই। তো ফারাও কুমারীর মাধ্যমে আমি আবার কবিতার জগতে ফিরে আসি। সমরদেব শুভরাত্রি বলেছেন ভালো থাকতে, আবার আসবেন। সমরদেব, আপনি ভালো থাকবেন, শিবাশিস দা ভালো থাকবেন, আমার সমস্ত বন্ধুরা, তপন, মৌ, অনন্ত, সর্দার ফারুক, আপনারা যারা আমার সঙ্গে ছিলেন প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি আবার কোনো একদিন খুব জম্পেশ আড্ডা হবে। এবং কবিতা নিয়ে, গান নিয়ে বলবো না, কারণ আমি গান গাইতে জানি না, কিন্তু কেউ না কেউ তো জানবেন। তখন গান হবে, কবিতা হবে, আড্ডা হবে, জীবনের গল্প হবে, অনেক গল্প হবে, কথা হবে, স্বপ্নের কথা হবে,
ভ্রমণ বৃত্তান্ত নিয়ে কথা হবে। আবার আসবো। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।